নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে আমাদের গ্র্যান্ট ইন এড কর্মীদের কি হতে চলেছে এবং আমাদের সরকার পালাবদলের পর কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ৪৫ দিনের মধ্যেই কিন্তু সপ্তম পে কমিশন কিন্তু লাগু হতে চলেছে। সেক্ষেত্রে তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আপনারা কত টাকা করে পেতে চলেছেন, তাছাড়াও আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবং আপনাদের অনেকের মনে প্রশ্ন যে তাহলে অবসরপ্রাপ্ত কর্মী অর্থাৎ অবশ্যই যারা পেনশন পান, আপনারা ভাবছেন যে সপ্তম পে কমিশন যদি লাগু হয় তাহলে এক ধাক্কায় আপনাদের স্যালারি অর্থাৎ যারা চাকরিজীবী এখন তাদের স্যালারি তো ডবল হয়ে যাচ্ছে। আমাদের তাহলে পেনশন কি তাহলে বাড়তে চলেছে? আমরা পেনশনার, তাহলে কি আমাদের পেনশন কি বাড়বে নাকি বাড়বে না, সেই নিয়ে কিন্তু আপনাদের অনেকের মনে প্রশ্ন। তাছাড়া সপ্তম পে কমিশন তো আপনারা জানেন যে ৪৫ দিনের মধ্যে কিন্তু লাগু হবেই, ঠিক আছে, সেটা তো বটেই। তাহলে রাজ্য সরকারি কর্মীদের জন্য এবার কি সরাসরি অষ্টম পে কমিশন অর্থাৎ 8 পে কমিশন এর দরজাও কি খুলে যেতে চলেছে? হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনছেন। কারণ হচ্ছে রাজ্যে পালাবদলের পর 15 বছরের বঞ্চনার কি এবার সত্যি অবসান হতে চলেছে। কেননা নবান্নের প্রথম ক্যাবিনেট বৈঠকেই বকেয়া ডিএ এবং পে কমিশন নিয়ে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবারের যে ডেডলাইন দিয়েছেন তার ভেতরে আসল সত্যটা কি। তাছাড়া আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক খবর ঘোরে, তাই না? কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি হলো প্রতিশ্রুতি অনেক দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো সরকারি কর্মী বা পেনশনারের অ্যাকাউন্টে 1 পয়সাও এসে পৌঁছায়নি। তাই আপনাদের মনে তৈরি হয়েছে হাজারো হতাশা এবং প্রশ্ন। সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে একটু বড় হতে পারে এবং আর সবচেয়ে আমরা কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করতে চলেছি। তাছাড়া বিভিন্ন নিউজ মাধ্যম থেকে উঠে এসেছে কিছু তথ্য, সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা থেকে এবং এবিপি নিউজ থেকে কি কি রিপোর্ট উঠে আসছে তার এর পাশাপাশি আপনাদের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কমেন্টের সরাসরি উত্তর দেব প্রমাণের সাথে, ঠিক আছে? তাই গ্র্যান্ট ইন এড প্যারা টিচারদের পেনশন 2008 থেকে 2019 সালের বকেয়া ডিএর নিখুঁত ক্যালকুলেশন সব কিন্তু থাকবে, ঠিক আছে? আর ভিডিওর শেষে থাকবে সেই মেগা ধামাকা, আপনাদের প্রমাণ সহ চার্ট দেখিয়ে বুঝিয়ে দেব যদি প্রস্তাবিত সপ্তম পে কমিশন লাগু হওয়ার সাথে সাথেই আপনারা যদি অষ্টম পে কমিশন পরবর্তীকালে যদি লাগু হয় তাহলে আপনাদের সেই টাকা কতটা পরিমাণে বাড়তে চলেছে। কেননা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই একটা মিডিয়াতে অবশ্যই কিন্তু তিনি জানিয়েছেন যে আমরা সপ্তম পে কমিশন লাগু করব, তার সাথে সাথে অষ্টম পে কমিশনেরও কিন্তু আর্জি জানাবো। পুলিশ কর্মীর পাশে দাঁড়াবে। ৪৫ দিনের মধ্যে 7th পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেব সুপ্রিম কোর্টের পরে, এবং 8th পে কমিশনের কমিটি করে দেব। প্রত্যেকটা পুলিশ কর্মী মানে বুঝতেই পারছেন কতটা খুশির খবর, তাই না? এক ধাক্কায় মানে দুটো লাড্ডু যাকে বলে, তাই না? প্রথমে কিন্তু সপ্তম পে কমিশন লাগু হবে আর তারপর সেটা অষ্টম পে কমিশনের জন্য জারিও হবে, মানে জারি করা হবে। এর ফলে কি হবে, যদি সেটা অষ্টম পে কমিশনও ভবিষ্যতে কিন্তু লাগু হবে, এর ফলে আপনাদের বেতন 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন স্ক্রিনে যে কি বলা হয়েছে, কি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন, ঠিক আছে? এরপর চলে আসি আপনাদের কিন্তু যদি অষ্টম পে কমিশন যদি সত্যিই লাগু হয় ভবিষ্যতে, এখন সপ্তম পে কমিশনই লাগু হোক, তাই না? ৪৫ দিনের মধ্যে কিন্তু সেটা লাগু হয়ে যাবে, কেন্দ্র সরকারের হিসেবে কিন্তু আপনারা টাকা পাবেন। কিন্তু অষ্টম পে কমিশন যদি লাগু হয় তখন আপনি কত টাকা পেতে চলেছেন এই নিয়ে আপনাদের অনেকের মনে প্রশ্ন। তাহলে বলে রাখি 18,000 টাকা থেকে কিভাবে এক লাফে কিন্তু 72,000 টাকায় গিয়ে দাঁড়াবে। তাই একটু স্কিপ না করে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই সেই চার্টটাও কিন্তু শেষে দেখাবো। তাছাড়া এবার চলে আসি যে আনন্দবাজার পত্রিকা থেকে খবর অনুযায়ী কি উঠে আসছে সেটাও কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখি। দেখুন, চলুন একদম গোড়া থেকে শুরু করি। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে এই টানাপোড়েন আজ নতুন নয়। 2018 সালে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার 15% ডিএ ঘোষণা করেছিল ঠিকই, কিন্তু সেই সময় করা একটি নির্দিষ্ট মন্তব্য ঘিরে চরম জলঘোলা হয়। এমনকি কলকাতা হাইকোর্টও সেই মন্তব্যকে দুর্ভাগ্যজনক ব্যাখ্যা দিয়েছিল। আর তাছাড়া আপনারা জানেন যে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হয়েছেন আমাদের গ্র্যান্ট ইন এড শিক্ষকরা বিশেষ করে, তাই না? কেননা সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও তাদের বকেয়া মেটানো হয়নি। আর তাছাড়া আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী গত এপ্রিলে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি 62 পাতার স্ট্যাটাস রিপোর্ট পেশ করা হয়েছিল। সেখানে দাবি করা হয় যে 2016 থেকে 2019 সালের বকেয়া ডিএ পাবো 4,794 কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষকদের স্পষ্ট অভিযোগ যে ওই রিপোর্টে সুকৌশলে গ্র্যান্ট ইন এড শিক্ষকদের কথা পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে। মানে বুঝতে পারছেন কতটা দুর্ভাগ্যজনক আমাদের যারা গ্র্যান্ট ইন এড শিক্ষকেরা রয়েছেন, তাই না? তাছাড়া ভোটের আগে বাজেটে ঘোষিত 4% ডিএও নির্বাচনী আচরণ বিধি দোহাই দিয়ে আটকে দেওয়া হয়েছিল। এই হলো কিন্তু আমাদের গ্রাউন্ড রিয়েলিটি, মানে কি অবস্থা আপনারা বুঝতেই পারছেন। তাছাড়া আপনাদের এই নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন এর পরের অংশে আসা যাক, সেটা হচ্ছে নবান্নের নতুন ক্যাবিনেট এবং সোমবারের মেগা মিটিং কি রয়েছে সেটা কিন্তু একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, কিন্তু এখন প্রেক্ষাপটে বদলেছে, রাজ্যে ক্ষমতার পালা বদল হয়েছে, তাই না? ভোট প্রচার যখন হয়েছিল তখন কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বারবার গ্যারেন্টি দিয়েছিলেন যে বিজেপি সরকার তৈরি হলেই 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন চালু করা হবে। মানে বুঝতে পারছেন তো, 45 দিনের মধ্যেই কিন্তু আপনাদের সপ্তম পে কমিশন চালু হবে। এবার স্ক্রিনে সেই এবিপি আনন্দের এই
ব্রেকিং নিউজটা খুব ভালো করে দেখুন। দেখুন এখানে কি বলা হয়েছে, এখানে শপথ নেওয়ার পর নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের দিনই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে মহিলা নির্যাতন এবং বকেয়া ডিএ এবং বেতন কমিশন নিয়ে আগামী সোমবার আলোচনা হবে। মানে বুঝতে পারছেন, আগামী সোমবারই কিন্তু আপনাদের এই নিয়ে আরো বিশেষ গুরুত্বপূর্ণ এবং খুব সিরিয়াস একটা মিটিং হবে, বুঝতে পারছেন তো। আর তিনি খুব বাস্তবসম্মত একটা কথা বলেছেন, তিনি জানান যে আমরা আজই শপথ নিয়েছি, মানে 9 তারিখে, ঠিক আছে, আজই সব হয়ে যাবে এমনটা কিন্তু নয়। মন্ত্রিসভা বলে তো কিছু একটা আছে, তাই না? অর্থাৎ প্রশাসনিক কাজ রাতারাতি হয় না, কিন্তু জট যে খুলতে শুরু করেছে তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। সেটা আগের সরকার তো সেটা আপনাদের ডিএ হোক বা পেনশন হোক ঠিক মতো মেটায়নি, তাই না? আপনাদের খুব দেরি হচ্ছে কিংবা কম পরিমাণে কিন্তু আপনারা পেতেন। যেখানে সপ্তম পে কমিশন কেন্দ্র সরকার দিচ্ছে, সেখানে কিন্তু আপনারা ষষ্ঠ পে কমিশন আমাদের রাজ্যে পেতেন। সেখানে কিন্তু এবারে যেহেতু বিজেপি সরকার চলে এসেছে, এর ফলে কেন্দ্রের সাথে ডবল ইঞ্জিন হয়ে গিয়েছে, এর ফলে আপনারা ডবল টাকা অর্থাৎ ষষ্ঠ পে কমিশন থেকে সপ্তম পে কমিশনে আপনাদের বেতন পাবেন এবং কেন্দ্রের সাথে ডাইরেক্ট কেন্দ্রের হারে কিন্তু আপনি ডিএ পেতে চলেছেন। সেই ক্যালকুলেশনটা আপনারা অলরেডি দেখেছেন আগের ভিডিওতে, তাছাড়াও আপনারা স্ক্রিনে সেই ক্যালকুলেশনটা দেখতেই পাচ্ছেন। এবার প্রশ্ন হচ্ছে যে এই আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকের দিকে এখন চাতক পাখির মতো তাকিয়ে আছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী এবং পেনশনাররা, কেননা ওই দিনই হয়তো ডিএ নিয়ে সবচেয়ে বড় অফিসিয়াল নির্দেশিকা আসতে চলেছে। ঠিক আছে, এটা কিন্তু খুবই খুশির খবর, তার জন্য আমাদের চোখ রাখতে হবে আগামী সোমবারে কি হতে চলেছে তার উপর। তাছাড়া আপনাদের করা কিছু কমেন্টের আমি আজকে বাস্তবসম্মত এবং রিয়েল এবং গ্রাউন্ড রিয়েলিটি একটু উত্তর দিয়ে রাখি। দেখুন আপনারা অনেকেই কমেন্ট করেছেন, সেটা থেকে কিছু কমেন্ট আমি তুলে ধরেছি যাতে আপনারাও এই কমেন্টের মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনারাও জানতে পারেন। ঠিক আছে, এই জন্য এই কমেন্ট গুলো কিন্তু তোলা হয়েছে। দেখুন তো বন্ধুরা, আমরা জানি আপনারা কতটা সিরিয়াস, আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে নিজেদের ক্ষোভ এবং যন্ত্রণার কথা তুলে ধরেছেন, তাই না? আজ আমি আপনাদের সেই প্রশ্নগুলোর লজিক্যাল উত্তর দেব। দেখুন প্রথম প্রশ্ন যিনি করেছেন সুধীর রঞ্জন অধিকারী এবং শশাঙ্ক মিউজিক অফিসিয়াল কমেন্ট করেছেন যে সপ্তম পে কমিশন চালু হলে কি পেনশনাররা কোনো সুবিধা পাবেন এবং এর অনুপাত কি হবে? তো উত্তরে হিসেবে বলে রাখি যে হ্যাঁ, 100% সুবিধা পাবেন, কেননা নিয়ম অনুযায়ী পে কমিশন লাগু হলে আপনাদের বেসিক পেনশন রিভাইজ বা পুনর্নির্ধারণ করা হবে, অর্থাৎ আপনার পুরনো বেসিক এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে এবং সেই বর্ধিত বেসিকের ওপর কেন্দ্রীয় হারে ডিয়ারনেস রিলিফ অর্থাৎ ডিআর যুক্ত হবে। এর ফলে কি হবে জানেন? এর ফলে মাসের শেষে আপনাদের হাতে আসা পেনশনের অঙ্কটা একটা বড় অনুপাতে বৃদ্ধি পাবে। সেটা কিন্তু এখন বলা সম্ভব নয়, কিন্তু পরবর্তীতে যদি কিছু আপডেট পাই অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ডিএ সংক্রান্ত কিংবা পেনশন সংক্রান্ত এবং সরকারি আপডেট সংক্রান্ত কোনো আপডেট মিস যাতে না হয়। ঠিক আছে, এবং তারপরের অংশে চলে যায়, সেটা হচ্ছে যে দ্বিতীয় প্রশ্ন। দেখুন দ্বিতীয় প্রশ্নটি যে বিশ্বজিৎ দাস এবং কল্পনা রায় জানতে চেয়েছেন যে 2016 থেকে 2019 বা 2008 থেকে 2019 পর্যন্ত যারা সার্ভিসে ছিলেন তাদের বকেয়া ডিএ কি সেই সময়ের বেসিক অনুযায়ী ক্যালকুলেশন হবে? দেখুন তাহলে বলে রাখি একদমই তাই, একদম তাই, কেননা সুপ্রিম কোর্টের নির্দেশ এবং আইনি কাঠামো অনুযায়ী যে সময়ের ডিএ বকেয়া রয়েছে সেই সময়ের আপনার যে বেসিক পে ছিল, ঠিক আছে, ঠিক তার উপর ভিত্তি করেই এরিয়ার বা বকেয়া ক্যালকুলেট করা হবে। এবার চলে আসি তৃতীয় নম্বর প্রশ্নে, সেটা হচ্ছে মৃণাল কান্তি ঘোষ লিখেছেন যে 2012 সালে রিটায়ার করলে 2008 থেকে 2012, ঠিক আছে, ডিএ কিভাবে পাবো? দেখুন আপনি রিটায়ার করলেও ওই 4 বছর আপনি যে সার্ভিস দিয়েছেন তার বকেয়া ডিএ পাওয়া আপনার আইনি অধিকার। সরকার অফিসিয়াল নির্দেশিকা জারি করলেই ওই নির্দিষ্ট সময়ের বেসিক অনুযায়ী টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এবার চলে আসি সেই প্রশ্নে, সেটা হচ্ছে চতুর্থ নম্বর প্রশ্নে। দেখুন রণেন্দ্র মিত্র একটি অত্যন্ত বেদনাদায়ক কথা বলেছেন যে ইপিএফ পেনশনাররা এখনো 2000 টাকার কম পেনশন পান, তাদের কথা একটু বলুন। দেখুন নরেন্দ্র বাবু, আপনাকে স্পষ্ট জানানো হচ্ছে, দেখুন আপনার এই হতাশা একদম সত্যি। ঠিক আছে, এটা চরম দুর্ভাগ্যজনক যে সরকারি বার্ধক্য ভাতা বাড়লেও হতভাগ্য ইপিএফ পেনশনারদের জন্য সেভাবে কিছু করা হয়নি। নতুন সরকারের কাছে আমাদের চ্যানেলের তরফ থেকে বিনীত আবেদন থাকবে যে অবিলম্বে ইপিএফ পেনশনারদের ন্যূনতম পেনশনের বিষয়টি নিয়ে একটি সম্মানজনক সিদ্ধান্ত নেওয়া হোক এবং আমাদের যৌথ মঞ্চ থেকেও কিন্তু আমরা রিকোয়েস্ট করব যে অবশ্যই কিন্তু এই বিষয়ে একটু ভাবা হোক। ঠিক আছে, এবার চলে আসি 5 নম্বর প্রশ্নে, যেটা একদম শেষ প্রশ্ন। সেটা হচ্ছে দীপ্তি মন্ডল লিখেছেন যে অবসরপ্রাপ্ত প্যারা টিচারদের পেনশন দিলে খুব উপকৃত হতাম। দেখুন প্যারা টিচাররা রাজ্যের শিক্ষা ব্যবস্থার সিট দ্বারা, তাই না, অথচ তাদের দিনের পর দিন অবহেলা করা হয়েছে। ঠিক আছে, আমরা আশা রাখবো যে নতুন সরকার প্যারা টিচারদেরও কিন্তু পেনশনের আওতায় আনার জন্য সোমবারের মিটিং এ কোনো নির্দিষ্ট রূপরেখা তৈরি করবে। আমাদের কিন্তু এটাই কিন্তু আশা থাকবে, আশা করা যাক সব ঠিক হবে। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার চলে আসি আজকে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় আপডেটে। দেখুন স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করুন, আমি আপনাদের সামনে দুটি চার্ট রাখছি। দেখুন এটা সামান্য অ্যামাউন্ট ধরে কিন্তু করা হয়েছে, সেটা আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, সেটা
হচ্ছে, একটি হলো বিহার সরকারের সপ্তম পে কমিশনের চার্ট এবং অন্যটি হলো প্রস্তাবিত অষ্টম পে কমিশন বা 8 সিপিসি এর পে মেট্রিক। ঠিক আছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন সপ্তম পে কমিশনের পাশাপাশি অষ্টম পে কমিশনের ইঙ্গিত দিয়েছেন তার পেছনের অঙ্কটা বুঝুন। দেখুন, সপ্তম পে কমিশনের নিয়ম অনুযায়ী লেভেল 1 বা 1800 গ্রেড পেতে একজন কর্মীর ন্যূনতম বেসিক পে শুরু হয় 18,000 টাকা থেকে। কিন্তু যদি নতুন সরকারের আমলে প্রস্তাবিত অষ্টম পে কমিশন সত্যিই লাগু হয়ে যায় তবে সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর ধরা হয়েছে 4.0। ঠিক আছে, এর মানেটা বুঝতে পারছেন? সেটা হচ্ছে, এর মানে হলো যে সপ্তম পে কমিশনে যার বেসিক 18,000 টাকা ছিল, অষ্টম পে কমিশনে তাকে সরাসরি 4 দিয়ে গুণ করা হবে, অর্থাৎ এক লাফে আপনার ন্যূনতম বেসিক পে গিয়ে দাঁড়াবে 72,000 টাকায়। মানে বুঝতেই পারছেন কতটা খুশির খবর। তাছাড়া একইভাবে চারটা ভালো করে দেখুন, গ্রেড পে 1900 তে বেসিক হবে 69,600 টাকা। মানে কতটা বড় মানের একটা টাকা, তাই না? তাছাড়া গ্রেড পে 4200 টাকাতে বেসিক পে দাঁড়াবে 1,41,600 টাকা। আর সর্বোচ্চ ক্যাবিনেট স্তরের বেতন 2.5 লক্ষ টাকা থেকে বেড়ে এক ধাক্কায় 10 লক্ষ টাকায় কিন্তু পৌঁছাতে পারে। তো বন্ধুরা, যে সরকারি কর্মীরা গত 15 বছর ধরে রাস্তায় বসে নিজেদের হকের ডিএর জন্য রোদে পুড়ে, ঠিক আছে, জলে ভিজে লড়াই করেছেন, অষ্টম পে কমিশন যদি লাগু হলে তাদের পুরো অর্থনৈতিক জীবনটাই কিন্তু যে আমূল বদলে যাবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, তাই না? তাছাড়া এখন কিন্তু আপাতত ষষ্ঠ পে কমিশন আমাদের রাজ্যে চলছে, সেটাই কিন্তু আপাতত সপ্তম পে কমিশন লাগু হলেই বাঁচা যায়, তাই না? আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সপ্তম পে কমিশন লাগু হলেই কিন্তু আপনাদের এক ধাক্কায় আপনাদের স্যালারি দ্বিগুণের চেয়েও কিন্তু 1-2 হাজার বেশি থাকবে। মানে বুঝতেই পারছেন কতটা খুশির খবর। আর আপনারাও সেটা সপ্তম পে কমিশনেরও কিন্তু একটি স্ক্রিনে চার্ট দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তো বন্ধুরা, ঠিক আছে, এই ছিল আজকের আপডেট। আপনাদের যারা অবসরপ্রাপ্ত কর্মী তাদের জন্য কিন্তু খুশির খবর আসতে চলেছে। তাছাড়া 45 দিনের মধ্যেই সময়সীমা বেঁধে দিয়েছে সেখানে কিন্তু সপ্তম পে কমিশন, এবং আগামী সোমবারে ডিএ মেটানোরও কিন্তু একটা সম্ভাবনা বা মানে আলোচনা কিন্তু শুরু হবে। ঠিক আছে, যেটা আগের সরকার, দুর্নীতিবাজ সরকার, আপনাদের সেই ডিএটা মেরে নিয়েছিল, সেটা কিন্তু এই সরকার আশা করা যায় যে কিছু করবে না। আপনারা দেখবেন সব কিন্তু সুস্থভাবে হয়ে যাবে। ঠিক আছে, আর ঠিক আছে, এবং আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঠিক আছে, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ারও চেষ্টা করবো, এবং কি মনে কিছু প্রশ্ন থাকলে সেটাও কিন্তু জানাবেন। বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে, যাতে ওনারাও ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।